দীর্ঘদিন ধরে আপনার এবং আমাদের সবার অজান্তে বঙ্গোপসাগরের নীল জলের হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। এক ফোঁটা রক্তপাত না করে, কোনো কামানের গোলা না ছুড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে লুট হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার জাতীয় সম্পদ। আর এই ভয়ঙ্কর বৈজ্ঞানিক চুরির গোপন নকশা এত বছর পর ফাঁস করে দিয়েছে এশিয়ার পরাশক্তি চীন। 17 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্য এবং গোপন প্রশ্রয়ে যে সম্পদ প্রতিবেশী ভারত নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, সেই মহাসংকট রুখে দিতে এবার দৃশ্যপট নিয়ে হাজির হয়েছে বেইজিং। দেশের মসনদে এখন বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। ক্ষমতায় এসেছে কট্টর বাংলাদেশপন্থী এবং জাতীয়তাবাদী তারেক রহমানের সরকার। আর ঠিক এই কারণে দিল্লির রাতের ঘুম যেন উবে গেছে। আজ আমরা উন্মোচন করব বঙ্গোপসাগরের তলদেশে সেই গোপন রাজনৈতিক ও বৈজ্ঞানিক যুদ্ধ, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে চিরতরে বদলে দিতে চলেছে। বিজ্ঞান ও পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী তরল বা গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এই সূত্রকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমান্তের কাছে সমুদ্রের গভীরে বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছে। ভারত তার সীমানায় যন্ত্র বসিয়ে সোজা নিচে মাটি না খুঁড়ে স্লান ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে মাটির নিচ দিয়ে কোনাকুনিভাবে বাংলাদেশের গ্যাস ভাণ্ডারে পাইপ পৌঁছাচ্ছে। সেখান থেকে সজোরে গ্যাস টেনে বের করায় বাংলাদেশের মাটির নিচে শূন্যতার সৃষ্টি হয়। ফলে প্রকৃতির নিয়মেই বাংলাদেশের ভেতরের বাকি গ্যাসও সীমান্ত পার হয়ে ভারতের পাইপের দিকে ছুটে যায়। সহজ কথায়, সম্পদ বাংলাদেশের হলেও চোষক যন্ত্রের মাধ্যমে এর সম্পূর্ণ লাভ নিয়ে নিচ্ছে ভারত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই কৌশল একদম নতুন কিছু নয়। 1990 সালে যখন সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ হয়েছিল, তখন অন্যতম প্রধান কারণ ছিল এই স্লাড ড্রিলিং। ইরাক অভিযোগ করেছিল কুয়েত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে মাটির নিচ থেকে বাঁকা পাইপ ঢুকিয়ে ইরাকের বিখ্যাত রুমাইলা অয়েল ফিল্ড থেকে তেল চুরি করছে। এই তেল চুরির ঘটনাকে কেন্দ্র করেই বিশ্ব কাঁপানো উপসাগরীয় যুদ্ধ শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যে যা নিয়ে যুদ্ধ হয়েছিল, বঙ্গোপসাগরের তলদেশে গত 1.5 দশক ধরে ঠিক একই ঘটনা। এই ধরনের ঘটনা ঘটেছে অত্যন্ত নীরবে, কোনো প্রতিরোধ ছাড়াই। এখন প্রশ্ন আসতেই পারে, যদি এত বড় লুটপাট চোখের সামনে ঘটে থাকে, তবে এত বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কেন অন্ধকার সেজে বসে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে বিগত শেখ হাসিনা সরকারের আমলগুলোতে। 2012 সালে আন্তর্জাতিক সমুদ্র আদালতের ঐতিহাসিক রায়ে বাংলাদেশ যখন বিশাল সমুদ্রসীমার অধিকার লাভ করে, তখন সারা দেশের মানুষ আনন্দে রাস্তায় নেমে এসেছিল। ভাবছিল ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির হাত ধরে বাংলাদেশের ভাগ্য এবার পুরোপুরি বদলে দেবে। কিন্তু পর্দার আড়ালে চিত্রনাট্য লেখা হয়েছিল অন্যভাবে। সমুদ্র জয়ের পরপর গভীর বঙ্গোপসাগরের বেশ কয়েকটি অত্যন্ত সম্ভাবনাময় বা গ্যাসে ভরপুর ব্লকের অনুসন্ধান ও উত্তরণের দায়িত্ব কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়াই তুলে দেওয়া হয় ভারতের 2 রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ONGC এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। এরপর কেটে গেছে দীর্ঘ একটা যুগেরও বেশি সময়। বিশ্ববাজারে যখন গ্যাসের জন্য হাহাকার, তখনই ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের ব্লকগুলোতে কোনো বাস্তবমুখী প্রয়োগ ছাড়াই উল্লেখযোগ্যভাবে উৎপাদন শুরু করেনি। তারা বছরের পর বছর ধরে ফাইল আটকে রেখেছে, সময় ক্ষেপণ করেছে এবং পুরো প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে রেখে দিয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ অবহেলা বা আমলাতান্ত্রিক জটিলতা ছিল না। এটি ছিল দিল্লির একটি সুদূর প্রসারী কৌশল। ভারতের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের এই ব্লকগুলোকে পুরোপুরিভাবে অচল করে রাখা, যেন বাংলাদেশ নিজে কোনোভাবেই সেখান থেকে গ্যাস তুলতে না পারে। আর সেই দীর্ঘ নিষ্ক্রিয়তার সুযোগে ভারত নিজের সীমানায় কৃষ্ণ গোদাবরী বেসিন থেকে শত শত বিলিয়ন ঘনফুট গ্যাস দিন রাত উত্তোলন করে গেছে। এর ফলে বাংলাদেশের রিজার্ভের গ্যাস ধীরে ধীরে সীমান্ত পার হয়ে ভারতের দিকে চলে গেছে। হাসিনার সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং দিল্লির একচেটিয়া রাজনৈতিক সমর্থন ধরে রাখতে এই নীরব লুণ্ঠনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস পায়নি। বাংলাদেশের জাতীয় স্বার্থকে কোরবানি দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে এভাবে ফ্রি লুট বা অবাধে চুরির সুযোগ করে দেওয়া হয়েছিল, যার চরম মাশুল আজ গুনতে হচ্ছে দেশের সাধারণ জনতাকে। সমুদ্রের তলদেশের এই মহা চুরির সরাসরি প্রভাব পড়েছে আপনার এবং আমার পকেটে, দেশের সামগ্রিক অর্থনীতিতে। যখন দেশের নিজস্ব অফশোর বা গভীর সমুদ্রের গ্যাস সম্পদ মাটির নিচে পড়ে রইল কিংবা চুরি হয়ে গেল, তখন দেশে দেখা দিল তীব্র জ্বালানি সংকট। এই কৃত্রিম সংকটকে পুঁজি করে বিগত সরকার দেশকে ঠেলে দিল এক আত্মঘাতী পথে।
আন্তর্জাতিক খোলা বাজার থেকে চড়া মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করা শুরু হলো। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার মূল্যবান বৈদেশিক মুদ্রা বা ডলার কেবল এই এলএনজি কিনতেই বিদেশে পাচার হয়ে গেছে। যে বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশে বিশ্বমানের শিল্পাঞ্চল গড়ে তোলা হতো, বড় বড় আধুনিক হাসপাতাল নির্মাণ করা যেত, বিদ্যুৎ খাতের স্থায়ী সমাধান করা যেত, কিংবা উন্নত রেল বা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়, তার সিংহভাগে গিরে খেয়েছে এই জ্বালানি আমদানির সিন্ডিকেট। এর ফল কি হলো? আজ দেশের প্রতিটি সাধারণ মানুষ লোডশেডিং এর যন্ত্রণায় ভুগছে। আমাদের গর্ভের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প আছে ধ্বংসের মুখে, কারণ কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। গ্যাসের চাপ না থাকায় উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। নতুন কোনো শিল্প কারখানায় সংযোগ দেওয়া হচ্ছে না, ফলে বিদেশি বিনিয়োগকারীরা দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিদ্যুৎ কেন্দ্রগুলো নিজেদের পূর্ণ সক্ষমতা থেকে চলতে পারছে না, অর্থাৎ সমুদ্রের তলদেশে চলা জ্বালানি যুদ্ধের খেসারত দিতে গিয়ে দেশের পুরো অর্থনীতি আজ শূন্যতায় ভুগছে। কিন্তু কথায় আছে, পাপের ঘড়া একদিন না একদিন পূর্ণ হয়। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পুরো ভূরাজনৈতিক সমীকরণ ওলট পালট হয়ে গেছে। ঢাকার মসনদে এখন শেখ হাসিনা নেই, বরং শাসনভার এসেছে সম্পূর্ণ দেশীয় জাতীয়তাবাদে বিশ্বাসী এবং বাংলাদেশপন্থী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের হাতে। এই নতুন সরকার দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যেন কাউকে ছেড়ে দেওয়া না হয়, তেমনি সমুদ্রের নিচের 1 ফোঁটা সম্পদও অন্য কোনো দেশকে লুট করতে দেওয়া হবে না। আর ঠিক এই সন্ধিক্ষণে ভারতের দীর্ঘ 17 বছরের চুরির গোমর ফাঁস করে দিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে চীন। বেইজিংয়ের গোয়েন্দা উপগ্রহ এবং অত্যাধুনিক সাবসারফেস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তারা বঙ্গোপসাগরে তলদেশের এই ড্রিলিং চুরির নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণ বাংলাদেশের নতুন সরকারের হাতে তুলে দিয়েছে। চীন শুধু চুরির খবরই দেয়নি, বরং এই সংকট থেকে স্থায়ীভাবে মুক্তির জন্য এক অবিশ্বাস্য অফার বা মাস্টার স্ট্রোক নিয়ে হাজির হয়েছে। পশ্চিমা কোম্পানিগুলোর দীর্ঘসূত্রিতা এবং দিল্লির আঞ্চলিক দাদাগিরির তোয়াক্কা না করে তারেক রহমানের সরকার সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে একটি অত্যন্ত গোপন ও কৌশলগত মেগা জ্বালানি চুক্তির দিকে এগোচ্ছে। বর্তমানে গভীর সমুদ্রে বা অফশোর ড্রিলিং এর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তি রয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠানগুলোর হাতে। তারা অত্যন্ত কম সময়ে, কম খরচে এবং গভীর সমুদ্রের চরম প্রতিকূল পরিবেশেও বিশাল অবকাঠামো তৈরি করতে সক্ষম। চীন বাংলাদেশের নিজস্ব ব্লকগুলোতে দ্রুত ড্রিলিং এবং গ্যাস উত্তোলন শুরু করার জন্য পূর্ণ প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার নিশ্চয়তা দিয়েছে। এই খবর দিল্লিতে পৌঁছানোর সাথে সাথে ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে, কারণ এতদিন যে বঙ্গোপসাগরকে তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করত, সেখানে এখন বেইজিংয়ের সরাসরি প্রবেশ ঘটেছে, আর তাও আবার বাংলাদেশের আমন্ত্রণে। যদি চীনের এই অত্যাধুনিক ডিপসি প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের নিজস্ব ব্লকে দ্রুত গ্যাস উত্তোলন করা হয়, তবে সমুদ্রের নিচের পুরো ভূবিজ্ঞান বা প্রেশার ব্যালেন্স এক নিমিষেই বদলে যাবে। ভারত সীমান্তের ওপার থেকে যে কৃত্রিম লো প্রেশার জোন তৈরি করে এতদিন আমাদের গ্যাস টেনে নিচ্ছিল, তা আর কাজ করবে না। বাংলাদেশের প্রান্তেও যখন সম পরিমাণ বা তার চাইতে বেশি শক্তিশালী ড্রিলিং পাম্প চালু হবে, তখন গ্যাসের স্বাভাবিক প্রবাহ আবার বাংলাদেশের ভেতরে রিজার্ভেই স্থিতিশীল থাকবে। অর্থাৎ যে পাইপ দিয়ে দীর্ঘ 17 বছর ধরে আমাদের সম্পদ অলক্ষ্যে বেরিয়ে যাচ্ছিল, সেই চুরির পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। একই সাথে এই মহাপরিকল্পনার অধীনে বাংলাদেশের নিজস্ব প্রতিষ্ঠান বাপেক্সকে আধুনিকায়ন ও শক্তিশালী করার কাজ শুরু হচ্ছে। উদ্দেশ্য অত্যন্তই পরিষ্কার, ভবিষ্যতে যেন কোনো বিদেশি শক্তির ওপর সম্পূর্ণ নির্ভর করতে না হয়। বাংলাদেশ নিজেই যেন নিজের সমুদ্র সম্পদ অনুসন্ধান, উত্তোলন এবং সঠিক রিজার্ভ ব্যবস্থা করতে পারে। সেই স্বনির্ভরতা অর্জন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। যদি এই নিজস্ব গ্যাস উত্তোলন সফলভাবে বাড়ানো যায়, তবে প্রতি বছর এলএনজি আমদানির পেছনে যে বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় হতো, তা পুরোপুরি সাশ্রয় হবে। দেশের কলকারখানা 24 ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে গ্যাস মিলবে, বিদ্যুৎ খাতের সংকট দূর হবে, লোডশেডিং এর অভিশাপ থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ এবং দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি আবার রকেটের গতিতে ছুটতে শুরু করবে।